আইপিএলের নতুন মৌসুম শুরু হলো মাত্র। টুর্নামেন্টে অংশ নেয়া 10টা দল প্রত্যেকেই একটা করে ম্যাচ খেললো। 5 দিনে 5টা ম্যাচ হয়েছে এবং এই 5 ম্যাচেই একটা প্যাটার্ন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রবলভাবেই। প্রতিটি খেলায় যেই দলের ক্যাপ্টেন টস জিতেছেন সেই দল ম্যাচও জিতেছে। প্রতিটি টসজয়ী ক্যাপ্টেন প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন, এরপর সেই রান তাড়া করে দলকে জিতিয়েছেন। তার মানে কি টস জিতলেই ম্যাচ জয়ের নিশ্চয়তা? না, অমনটা বলা যাবে না, কেননা আইপিএলের এই 5টা ম্যাচ হয়েছে ভিন্ন 5টা ভেন্যুতে, ফলে উইকেটের চরিত্রগত পার্থক্য রয়েছে এবং সেইখানটাতে এমন কোনো অবস্থায় এখন এই ভেন্যুগুলোতে নেই যে টস জিতলেই সেটা ম্যাচ জয়ের নিশ্চয়তা, ধরুন ডিউ ফ্যাক্টর ট্যাক্টর সেই সব কিছু বিবেচনা করে। সো ওইটা বলা যাবে না, কিন্তু একটা প্যাটার্ন তো নিশ্চিতভাবেই লক্ষ্য করা যাচ্ছে এবং সেই আলোচনাটা তো আমরা করতেই পারি। পার্থক্যের জায়গাও কিন্তু আছে। পার্থক্যটা কি জানেন? এইবারের আইপিএলের শুরুর 2 দিন যেমন খেলাটা হয়েছে তাতে করে কিন্তু রান বন্যার টুর্নামেন্টের প্রতিশ্রুতি ছিল। প্রথমবারের মতো আইপিএলে 300 স্কোর হবে সেই প্রতিশ্রুতির জায়গাটা প্রবলভাবেই ছিল। ভাই, টুর্নামেন্টের শুরুই যখন হয় প্রথম 2 দিনের ফার্স্ট ইনিংসে 200+ স্কোরে এবং সেকেন্ড ইনিংসে সেই স্কোর তাড়া করে জেতার মাধ্যমে বিরাট কোহলির আরসিবি জিতেছে, রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে। ফলে সেই জায়গাটাতে 200 রান হচ্ছে, সেইটা তাড়া করে জিতে যাচ্ছে দলগুলো 300 রানের স্কোরের প্রত্যাশায়, তাই বাড়াবাড়ি আর কোথায়। অথচ এরপরে রান বন্যার আইপিএলটা রান খরার আইপিএলে রূপান্তরিত হয়ে যাওয়ার মতো অবস্থা। কেননা পরের 3 ম্যাচে ফার্স্ট ইনিংসে রান হয়েছে 127, 162 এবং আজকে 141। তো প্রথম ইনিংসেই তো খেলা শেষ হয়ে গিয়েছে। আজকেও যেমন দিল্লি ক্যাপিটালস এই লখনৌ সুপার জায়ান্টসকে ফার্স্ট ইনিংসে ওই 150-র মধ্যে আটকে রেখে নিজেদের জয়টা এক অর্থে নিশ্চিত করে ফেলে এবং সেই জয়টা তারা পেয়ে যায় 17 বল হাতে রেখে 6 উইকেটে। 17 বল হাতে রেখে 6 উইকেটে জিতেছে প্রতিপক্ষকে 141 রানে আটকে রেখে। এইটা বললে জয়টা যতটা সহজে এসেছে বলে মনে হয়, দিল্লির জয় কিন্তু আসলে অত সহজে আসেনি। কিন্তু শেষ পর্যন্ত এত সহজে তারা আসলে জিতে গেলটা কিভাবে, কোনটা টার্নিং পয়েন্ট, তা নিয়ে এই আলোচনাটা করছি। আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন। হ্যাঁ, লখনৌ সুপার জায়ান্টসকে 141 রানে যখন তারা আটকে দিয়েছে তখনই তারা জয়ের ব্যাপারে কনফিডেন্ট থাকাটা খুবই স্বাভাবিক দিল্লি ক্যাপিটালসের। কিন্তু সেই আত্মবিশ্বাসটা নড়বড়ে হয়ে যায় যখন পাওয়ার প্লেতেই তারা 4-4টা উইকেট হারিয়ে ফেলে। কেএল রাহুলের উইকেট হারায়, নীতিশ রানার উইকেট হারায়, পাথুম নিশাঙ্কার উইকেট হারায় এবং অক্ষর প্যাটেলও যখন বোল্ড হয়ে যান, ওই 4 উইকেট হারানোর মধ্যে দিয়েই কিন্তু 26 রানে মনে 4 উইকেট তারা হারিয়েছিল। তখন ওই 142 রানের টার্গেটটাকে অনেক বড় মনে হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে লখনৌ সুপার জায়ান্টস একটা লো স্কোরিং থ্রিলার না উপহার দিয়ে ম্যাচটা জিতে নেয়। কিন্তু ভাই, তাদের আসলে একটা বোলার শর্ট ছিল, কেননা তাদের ওই ব্যাটিং বিপর্যয়ের জন্য ইম্প্যাক্ট সাব হিসাবে ব্যাটসম্যান নামিয়ে দিতে হয়েছে এবং সেই ব্যাটসম্যান নামানোর কারণে একটা স্পেশালিস্ট বোলার যে তাদের কম, সেইটা তাদেরকে ভুগিয়েছে। যেই কারণে এই শুরুর নড়বড়ে অবস্থাটা যখন সামলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস, এরপরে আর সেইটার জবাব লখনৌ সুপার জায়ান্টসের কাছে ছিল না। হ্যাঁ, ডেফিনেটলি এখানটাতে সামির রিজভী এবং ট্রিস্টান স্টাফসকে ক্রেডিট দিতে হবে, যারা 76 বলে একটা অবিচ্ছিন্ন 119 রানের পার্টনারশিপ গড়েছেন। বিশেষ করে সামির রিজভী, যিনি মিড উইকেট দিয়ে পুল করে ছক্কা মারে ম্যাচটা শেষ করেছেন 17 বল হাতে রেখে 18 নম্বর ওভারের ফার্স্ট বলটাতে। তিনি যে একটা ইনিংস খেলেছেন অপরাজিত 70 রানের, সেইটা একটা ঝলমলে ইনিংস। প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান তিনি, গত কয়েক আইপিএল ধরে আমরা দেখছি। সেই প্রতিশ্রুতির অনুবাদ কি ধারাবাহিকভাবে অবশেষে এই আইপিএলে হবে? শুরুটা তিনি যেভাবে করেছেন, যে রেসপন্সিবল একটা নক খেলেছেন সামির রিজভী এই দিল্লি ক্যাপিটালসের হয়ে, তাতে করে কিন্তু অমন আশা করা যেতেই পারে। ট্রিস্টান স্টাফসও 32 বলে অপরাজিত 39 রানের ইনিংস খেলেছেন, যথার্থ সঙ্গ দিয়েছেন এবং তাদের ওই পার্টনারশিপে কিন্তু শুরুর নড়বড়ে অবস্থা কাটিয়ে দিল্লি ক্যাপিটালস শেষ পর্যন্ত সহজেই জিতে গেল। এবং ওইখানটাতে আমি যেটা বলছিলাম যে ব্যাটিং বিপর্যয় যে হয়েছিল লখনৌ সুপার জায়ান্টসের, এবং সেইখানটাতে যেহেতু তাদের ইম্প্যাক্ট সাব হিসেবে ব্যাটসম্যান নামাতে হয়েছে, বোলার একটা স্পেশালিস্ট শট ছিল, সেইটা টার্নিং পয়েন্টের দাবিদার আপনি বলতে পারেন। এখন লখনৌ মাত্র 141 রানে আটকে গেল কেন? এইখানটাতে আমার মনে হয় 2টা ফেজ রয়েছে। একটা হচ্ছে গিয়ে ওই যে 5 বলের মধ্যে 2টা উইকেট হারানো এবং আরেকটা হচ্ছে 8 বলের মধ্যে 4টা উইকেট হারানো। হ্যাঁ, পাওয়ার প্লেতে তারা
2 উইকেট হারিয়ে ফেলেছিল, কিন্তু রানও তো খারাপ হয়নি, 48 রান হয়েছে। এখানে ভেরি আনফর্চুনেট ঋষভ পান্টের উইকেটটা, যিনি নন স্ট্রাইকিং এন্ডে ছিলেন, ওই স্ট্রেট ড্রাইভ করেছিলেন যে মিচেল মার্শ, সেখানে বোলারের হাতে লেগে স্ট্যাম্পের মানে বেলস পড়ে যায় এবং একটুখানি ক্রিজের বাইরে থাকার কারণে ঋষভ পান্ট রান আউট হয়ে গেলেন খুবই আনফর্চুনেট ওয়েতে। আর এরপরে এইডেন মার্কার অক্ষর প্যাটেলকে ছক্কা মেরে পরের বলটাতে তিনি বোল্ড হয়ে যান। ওই 2টা উইকেট শুরুতে তাদের পড়ে গেছে পাওয়ার প্লেতে, কিন্তু আমি এই 2 উইকেটের কথা বলছি না। আয়ুষ বাদন এরপরে আউট হয়েছেন সেটাও না, আমি বলছিলাম যে পরপর 2 ওভারে 4-5 বলের মধ্যে যে তারা নিকোলাস পুরান এবং মিচেল মার্শের উইকেট দুটো হারালো। স্পেশালি নিকোলাস পুরানকে যেইভাবে লুঙ্গি এনগিডি অফ কাটার দিয়ে বিভ্রান্ত করে বোল্ড করেছেন, বেচারা নিকোলাস পুরান, তিনি তো আসলে স্ট্রেইটই খেলতে চেয়েছিলেন, কিন্তু বলের একেবারে ভুল লাইনে গিয়ে ওই স্লোয়ারটাতে এমনভাবে তিনি বিভ্রান্ত হয়েছেন যে সেইখানটাতে বোল্ড হয়ে যান। আর নেক্সট ওভারটাতে থার্টিজের ঘরে পৌঁছে যাওয়া সেট হওয়া ব্যাটসম্যান মিচেল মার্শ, তিনিও যখন কুলদীপ যাদবের বলটাতে তিনি আউট হয়ে গেলেন, ওই জায়গাটাতে 71 রানে 5 উইকেট হারিয়ে ফেলল লখনৌ সুপার জায়ান্টস। তারা এরপরেও একটুখানি চাইছিল যে ইম্প্যাক্ট সাবটা রেখে দিতে ব্যাটসম্যানের ক্ষেত্রে, মানে একজন স্পেশালিস্ট বোলার তো রাখবে, কিন্তু সেটা তারা করতে পারেনি, কেননা 6th উইকেট চলে যাওয়ার পরে ওইখানটাতে তাদের শাহবাজকে নামিয়ে দিতে হয়। রানটা হচ্ছিল, খারাপ হচ্ছিল না ওই পার্টনারশিপ এখানে আব্দুল সামাদের সঙ্গে শাহবাজে, কিন্তু এরপরে গিয়ে যে ঘটনাটা ঘটলো যে 8 বলের মধ্যে 3 রান তুলতেই শেষ 4টা উইকেট লখনৌ সুপার জায়ান্টস হারিয়ে ফেলে। তাদের স্কোরটা ওই সময় সামার যেভাবে স্পেশালি তিনি ব্যাটিং করছিলেন, আর যেহেতু ইম্প্যাক্ট সাব নামিয়েছে, তারা এই জায়গাটা থেকে মনে হচ্ছিল যে অন্তত পক্ষে 160-65 রানে তারা পৌঁছে যেতে পারে। কিন্তু যেটা বললাম যে বাউন্ডারিতে দুর্দান্ত একটা ক্যাচ, স্ট্রেইট ছিল, কিন্তু তারপরে এত দ্রুত বলটা এসেছিল আমাদের ব্যাট থেকে, স্ট্রেইট এসেছিল ডেভিড মিলারের দিকে, তিনি যে ক্যাচটা ধরেছেন না, ওইখানটাতেই তাদের বিপর্যয়ের শুরুটা, মানে শেষের বিপর্যয়ের শুরুটা হলো। এরপরে 8 বলের মধ্যে 3 রান তুলতেই শেষ 4টা উইকেট হারিয়ে ফেলে। 8 বল অব্যবহৃত রেখেই 141 রানে লখনৌ সুপার জায়ান্টস অল আউট হয়ে যায়। সেই রান তাড়া করে দিল্লি ক্যাপিটালস জিতে গিয়েছে 6 উইকেটে। তাহলে এখন টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? টস যে জিতেছে দিল্লি ক্যাপিটালস, সেইটাকে টার্নিং পয়েন্ট বলবো? না, আমি শুরুতেই বলেছি যে না, ওইটা অত বড় কোনো ফ্যাক্টর না, কেননা স্কোরটা যদি ধরেন 160-170 হতো, সেটা তো করা যেতেই পারতো, তাহলে একটা ডিফারেন্ট বল গেম হতে পারতো। তাহলে হয়তো বা তারা এই যে আবার ধরেন যদি ইম্প্যাক্ট সাব ব্যাটসম্যান না নামাতো, তাহলে মানে ওরকম একটা অবস্থায় যদি না যেত, সেটাকে আপনি টার্নিং পয়েন্টের একটা জায়গা বলতে পারেন। পার্টনারশিপের কথা তো বলাই যায় যে 26 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছে দিল্লি ক্যাপিটালস, তারপর 76 বলে 119 রানে পার্টনারশিপ যে করেছেন সামির রিজভি এবং তৃষ্টান স্টাফ, সেটাকে তো আপনি টার্নিং পয়েন্ট বলতেই পারেন। ওই বিপর্যয়ের মুখে তারা যেভাবে সামাল দিয়ে পরবর্তীতে যেভাবে প্রতিপক্ষের উপর চড়া হয়েছেন, স্পেশালি সামির রিজভি। আর এই ব্যাটিং ইনিংসে লখনৌ সুপার জায়ান্টসের, যেটা আমি বলছিলাম যে পরপর 2 ওভারে ওই 5 বলের মধ্যে নিকোলাস পুরান ও মিচেল মার্শের উইকেট, আর একদম শেষে গিয়ে 8 বলের মধ্যে 3 রানে 4 উইকেট হারানো, এই দুইটাকেও টার্নিং পয়েন্টের মধ্যে রাখতে পারেন। আমার টার্নিং পয়েন্ট আসলে ওই নিকোলাস পুরান ও মিচেল মার্শের পরপর 2 ওভারে আউট হয়ে যাওয়া। স্পেশালি নিকোলাস পুরানকে যেইভাবে বোলটা করেছেন লুঙ্গি এনগিডি, সেইটা দেখার মতো। এইবারের টুর্নামেন্টের অন্যতম সেরা বল সেইভাবে